আসসালামু আলাইকুম দর্শক, টিভিপি স্টোরিটেলার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে দিনাতিপাত করছি। আমরা সবাই জানি যে গত রাতে সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এটা নিঃসন্দেহে পরিকল্পিত একটি অগ্নিকাণ্ড ছিল। এ বলে প্রায় সব ঘরানার ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাই মন্তব্য দিয়েছেন এবং আমরা আজ সকাল থেকে যেভাবে ভিডিও ফুটেজগুলো দেখেছি কিংবা সেখানে যারা সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলাম, যারা ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছি, স্বেচ্ছাসেবী হিসেবে ছিলাম, সবাই জানি যে এই অগ্নিকাণ্ডটি কিন্তু পরিকল্পিতভাবেই হয়েছে বলে সবাই মনে করছেন। এবং আমরা যে বলে আসছিলাম টিভিপি স্টোরিটেলার চ্যানেলের মাধ্যমে, আপনারা অনেকে আমাদের এই বক্তব্য দেখেছেন, শুনেছেন যে আমরা বলতে চেয়েছি যে বাংলাদেশের ১৫ বছরের যে নোংরামি ছিল, যেই স্বৈরাচারী যে তাবেদারি গোষ্ঠী তৈরি হয়েছিল, তারা কিন্তু গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন স্থানে এবং প্রশাসনে, বিচারালয়ে কিংবা যে কোনো জায়গায় বসে আছে তারা এখনও। তাদেরকে কিন্তু আমরা ওইভাবে হয়তো বা অনেকের মুখ উন্মোচন করে দিয়েছি বা চিনতে পেরেছি, আবার অনেকে কিন্তু আমরা চিনতে পারিনি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নামে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, পতিত স্বৈরাচারের যারা তাবেদারি করত, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য তারা কিন্তু অপপ্রয়াস চালিয়ে গিয়েছে। এবং এ থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপ জরুরি ছিল, তার জন্য কিন্তু আমরা আমাদের চিন্তাধারার আলোকে আপনাদের সাথে শেয়ার করেছি, পরামর্শ দিয়েছি। আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা আন্তরিক সরকারে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু তাদের একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের সরকার কাঠামো প্রয়োজন ছিল তা কিন্তু হয়নি। শুধু আমরা না, বাংলাদেশের খ্যাতমান ব্যক্তিবর্গ কিন্তু এই আলাপটি দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে জিল্লুর রহিম, তারপর হচ্ছে বাংলাদেশে যারা আসলে দেশকে নিয়ে কথা বলেন, দেশকে নিয়ে ভাবেন, সকল শ্রেণীর মানুষ কিন্তু এই নিয়ে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে এই জুলাই গণঅভ্যুত্থানের সময়টাতে যারা সক্রিয় ছিলেন, যারা প্রতিবাদ অব্যাহত রেখেছেন দেশে বিদেশে নানা স্থানে, তারা কিন্তু প্রত্যেকেই এ ব্যাপারে নিঃসন্দেহে একমত পোষণ করেছেন যে বর্তমান সরকারটা অনেক বেশি প্রয়োজন ছিল, এই সরকারটা বিপ্লবী সরকার হওয়া। কিন্তু সেটা যে হয়নি, তার ফলাফলটা আমরা কি দেখতে পাচ্ছি? তার ফলাফল হচ্ছে আমলাদেরকে, যে সকল পতিত স্বৈরাচারে রেখে যাওয়া যে আমলা, এই আমলা গোষ্ঠীকে কিন্তু সহজেই তাদেরকে কিন্তু ওএসডি করে রাখা কিংবা তাদেরকে হুট করে কাজ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া, এটা কিন্তু সম্ভবপর ছিল না বা হচ্ছে না। এবং এই ব্যর্থতা কিন্তু আমাদের গভর্নমেন্টকে নন ফাংশনাল করে ফেলেছে এবং এই নন ফাংশনাল গভর্নমেন্ট দিয়ে আসলে কি হচ্ছে আমরা তা বিগত ৩ মাসে অনেকটাই বুঝতে পেরেছি এবং সুস্পষ্ট হয়ে উঠছে দিন দিন যে এই সরকারকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য ভারতে বসে পতিত স্বৈরাচারী হাসিনা কিন্তু সকল ধরনের অপপ্রয়াস, অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছে। ভারতীয় মিডিয়ার সাথে তাল মিলিয়ে, সুর মিলিয়ে তারা কিন্তু দেশদ্রোহিতা করে যাচ্ছে দেশের বাইরে বসে। এবং তারা এ ধরনের কর্মকাণ্ড করবে, তাদের ক্যারেক্টার, বিগত সময়ের ক্যারেক্টার দেখে এটা কিন্তু খুব অনুমেয় ছিল। আমি বিশেষ করে বলতে চাই যে শেখ হাসিনা বা দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিংবা দেশ ছেড়েছেন, এটা আজকের কথা না। শেখ হাসিনা বারবারই কিন্তু দেশ থেকে পালিয়েছেন এবং সেটা মূলত প্রতিশোধ পরায়ণ রূপে রাজনীতিতে ফিরে এসেছিলেন। সেটা হোক মেজর জিয়াউর রহমানের সময় কিংবা ৯০-এর পরবর্তী সময়গুলোতে, কিংবা আমরা দেখেছি যে 1/11-এর সময়ে যে আবার দেশ থেকে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা, আবারও ভারতের সহায়তায় বা তাদের নেগোসিয়েশনের মাধ্যমে ১১ সরকারকে তারা কবজায় এনে তারা কিন্তু ক্ষমতায় আসছে। এখন শেখ হাসিনার এই ধরনের ইতিহাস কিংবা আওয়ামী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ডের ইতিহাস কম বেশি আমাদের সবারই জানা আছে, সবাই কম বেশি এটা জানি, বুঝি। তারপরেও বাংলাদেশের বর্তমান বলা হয়ে থাকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বিএনপি, সেই বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, বরং তাদেরকে তারা রাজনীতির মাঠে চায় এবং তাদেরকে নিয়ে নির্বাচনে যেতে চায়, নিষিদ্ধের পক্ষে না। তো এই মনোভাব দেখে বোঝা যায় যে আসলে পতিত স্বৈরাচারী সরকার বা আওয়ামী রেজিম তারা কিন্তু নানাভাবে নানা প্ল্যানে এগোচ্ছে এবং তারা ভর করার জন্য, অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপর ভর করে তারা যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশে কিছু একটা করতে চায়। তারা তাদের একেবারে মূলোৎপাটন হয়ে যাক এটা তারা বিশ্বাস করে না, তা চায় না। এবং না চাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আমরা বলেছিলাম যে গত ১৫ বছরে যে বিপুল পরিমাণের অর্থ পাচার হয়েছে,
লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই লক্ষ কোটি কোটি টাকা কিন্তু তাদের অনেকের পেটে কম করে হলেও যার কাছে ২ কোটি ১ কোটি টাকাও আছে সে কিন্তু খুব সহজে আওয়ামী লীগকে ভুলে যাবে না, শেখ হাসিনাকে ভুলে যাবে না, বা তাদের সেই ১৫ বছরের আরাম আয়েশকে ভুলে যাবে না। এত অল্প সময়ে যাওয়া সম্ভব না। তারা কিন্তু নানাভাবে নানা উদ্যোগে চেষ্টা করছে। মানুষ হত্যার রাজনীতি তারা করে এবং তারা এখনও তারা গোপনে থেকেও বা ঘাপটি মেরে থেকেও কিন্তু তারা বিভিন্ন সময় নানা ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানুষ খুন করছে। এটা আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে চট্টগ্রামে একজনকে খুন করা হয়েছে। তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং কারা করছে? অজ্ঞাত, নাম জানা নেই। হ্যাঁ, এ ধরনের সমন্বয়কদের থেকে অনেককে মারা মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এবং আমরা জানি না হয়তো বা তাদের আর কি কি পরিকল্পনা আছে। তারা ভারতের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে আর কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের সরকারের মধ্যে যে আমাদের যে আসলে যে গ্যাপটা বা শূন্যতাটা আমাদের আছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলব যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন উপদেষ্টা, তাদের কিন্তু কারোরই কিন্তু অতটা রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তারা সুশীল সমাজের অংশ হয়েছিলেন কিংবা বিভিন্ন সময়ে এনজিওর নেতৃত্ব দিয়েছেন। আবার দেখা গেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের হয়ে কাজ করেছেন। এবং এমনটা হয় সাধারণত, বা কোনো দেশের সুশীল সমাজ বলে যাদেরকে অভিহিত করা হয়, যারা নিজেদেরকে নিরপেক্ষ মনে করে, তারা কিন্তু কোনো না কোনো দেশের প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত থাকে। সে তার সে জেনে বুঝে সে প্রোপাগান্ডার অংশ হোক অথবা না জেনে হোক, কিন্তু সে কোনো না কোনো ব্যক্তিপক্ষ গোষ্ঠীর হয়ে কাজ করে। এবং আমাদের উপদেষ্টাদের মধ্যেও কিন্তু ঠিক সেইভাবেই আমাদের সরকার গঠন হয়েছে উপদেষ্টাদের নিয়ে। তারা আমলাদেরকে সাইজ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ দৃশ্যমান নেয়নি, এবং এর ফলাফল কিন্তু ভুগতে হচ্ছে এবং আগামীতেও ভুগতে হবে। দেখা গেছে যে আপনি পতিত সরকারকে আইনের মুখোমুখি করবেন, যেটা বিএনপি বলছে যে তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করার জন্য। কিন্তু করার জন্য তো আপনার নথিপত্র লাগবে, আপনার অনেক প্রমাণ লাগবে, অনেক কিছু করতে হবে। সেগুলো কিন্তু ধীরে ধীরে মুছে ফেলছে। তারা কিন্তু ধীরে ধীরে এই প্রমাণগুলোকে মুছে ফেলছে, এবং এই প্রমাণগুলোকে যদি মুছে ফেলা যায় তাহলে কিন্তু তারা একটা চেষ্টা করবে, তারা তাদের মুখে একটা আবরণ লাগিয়ে, মানে ভালো সেজে একটা নতুনভাবে বাংলাদেশে এসে প্রবেশ করার চেষ্টা করবে। আবারও তারা তাদের সেই রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু এই রক্তের মূল্য, যে রক্ত জুলাই আগস্টে ছাত্র জনতা দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে আবারও বেইমানি করার জন্য যে পক্ষ ওত পেতে আছে এবং যে পক্ষ তাদেরকে সাপোর্ট করছে কিংবা সহযোগিতা করছে, তাদেরকে কিন্তু আমাদের তরুণ সমাজদের অবশ্যই চিনে নিতে হবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের নিকট উদাত্ত আহ্বান রাখবো যে অবশ্যই কারা পতিত আওয়ামী রেজিমকে সাপোর্ট করছে কিংবা তাদের উপর ভর করে দেশে আনার ব্যবস্থা করতে চায়, এবং কারা উৎপেতে আছে, এদের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের এই ইন্টেলেকচুয়াল সাপোর্ট অনেক বেশি বৃদ্ধি করতে হবে। ইন্টেলেকচুয়াল সাপোর্ট বৃদ্ধি না করলে আমরা কিন্তু বারবার ব্যর্থ হব, বারবার আমাদের ভুল পদক্ষেপের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে, এবং সেটা আমরা বরাবর মতো হয়ে আসছি। যেমন আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা, আমাদের গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা, এগুলোর জন্য তো আমাদের স্পেশাল ফোর্স থাকার কথা ছিল। আমাদের সেনাবাহিনীর মধ্যে গোয়েন্দা টিম অবশ্যই রয়েছে, এবং তারা কিন্তু কাজ করছে না কেন? তাদের কাছে তথ্য আসছে না কেন? তারা তথ্য পায় না কেন? তাহলে তারা কিভাবে কাজ করে? যদি তারা এই ধরনের খবরগুলো না পায় যে ওখানে অগ্নিকাণ্ড সংযোগ ঘটানো হবে বা সেখানে কোনো ধরনের পরিকল্পনা চলছে, এটা যদি তাদের কাছে তথ্য না থাকে, তাহলে কিভাবে হবে? আমাদের পুলিশ এখনো পর্যন্ত নন ফাংশনাল হয়ে আছে। তারা কখন ফাংশনাল হবে? তাদেরকে অ্যাক্টিভ করা যাবে কিভাবে? সেজন্য কি পদক্ষেপ নিতে খুব বেশি দিন প্রয়োজন হয়? আমরা বলছিলাম যে আমাদের আসলে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে উপদেষ্টাদেরও উপদেষ্টা মণ্ডলী গঠন করা দরকার ছিল, এবং একটা গার্ডিয়ান কাউন্সিল হওয়ার দরকার ছিল। আমরা যেহেতু এখন আলাপ চলছে যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আমাদের গভর্নমেন্টকে নেব কিনা, বা আমাদের গভর্নমেন্ট রাষ্ট্রপতি শাসিত হবে কিনা, এই আলাপ যেহেতু চলছে, সেহেতু আমাদের অর্গানোগ্রামের মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি করা প্রয়োজন। আমাদের সাচিবিক পর্যায়ে, আমাদের বিচারিক পর্যায়ে, আমাদের প্রশাসনিক কাঠামো, আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা নতুন অর্গানোগ্রাম এস্টাবলিশ করতে হবে, এবং সেটার জন্য পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে, বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হয়েছে, প্রায় 6 থেকে 7টি কমিশন গঠন করা হয়েছে। তারা কাজ করছে, তারা রিপোর্ট দিবে জানুয়ারি মাসে। কিন্তু তারপরও আমাদের খুব বেশি ধীর গতিতে এগোচ্ছে এই কাজগুলো। এগুলো অনেক বেশি দ্রুত হওয়া প্রয়োজন। কেননা একটা প্রাণ যদি চলে যায়, সেটাকে আমরা ফিরে পাবো না। তো কাজেই আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার নিকট উদাত্ত আহ্বান রাখবো, আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমাদেরকে সক্রিয় হতে হবে, এবং আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করার ধ্যান চিন্তা মাথায় রাখতে হবে। ভালো মন্দ বুঝে নিতে হবে। দেশে আমাদের
এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগী হন, সাহায্য কামনা করছি আমরা আল্লাহ তাআলার এবং রহমত কামনা করছি। আমরা আবারও ফিরে আসবো এবং আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদের সাথে নিয়মিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।